আজকের এই স্পেশাল এক্সপ্লেনার আয়োজনে সবাইকে দারুণ উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকতে হলে শুধু পড়লেই হয় না, দরকার তীক্ষ্ণ স্মৃতিশক্তি আর সঠিক কনসেপ্ট। আজকের এই আয়োজনে আমরা সোর্সে দেওয়া ২০টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। এগুলো মূলত বাংলা ব্যাকরণ, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি। আমরা শুধু সঠিক উত্তরটাই জানব না, বরং এর পেছনের লজিকটা এমনভাবে ডিকোড করব যাতে এগুলো আমাদের ব্রেনে একদম পার্মানেন্টলি গেঁথে যায়। চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমাদের আজকের এই পুরো আলোচনাটাকে আমরা মূলত ৩টে ভাগে সাজিয়েছি। প্রথম ভাগে থাকছে বাংলা ব্যাকরণ ও সাহিত্য, দ্বিতীয় ভাগে ইংরেজি ভাষা ও ব্যাকরণ, আর একদম শেষ ভাগে রয়েছে সাধারণ জ্ঞান। এই সুনির্দিষ্ট স্ট্রাকচারটা আমাদের মনোযোগ ধরে রাখতে আর জটিল নিয়মগুলো ধাপে ধাপে মনে রাখতে দারুণ সাহায্য করবে। ওকে, চলুন সরাসরি আমাদের প্রথম সেকশনে ডাইভ করা যাক, বাংলা ব্যাকরণ ও সাহিত্য। শুরুতেই কথা হবে সমাস নিয়ে। সমাস নামটা শুনলেই আমাদের অনেকের একটু ভয় ভয় লাগে, তাই না? কিন্তু ট্রাস্ট মি, একটু লজিক ব্যবহার করলেই এটা একদম পানির মতো সহজ হয়ে যায়। আচ্ছা, শুরুতেই একটা বেশ ট্রিকি প্রশ্ন, বই পড়া, এটা কোন সমাসের উদাহরণ? একটু রিকল করার চেষ্টা করি আমরা। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা হলো তৎপুরুষ সমাস। কিন্তু আসল প্রশ্ন হলো, কেন এটা তৎপুরুষ সমাস হলো? এর পেছনের কারণটা বুঝতে হলে আমাদের ব্যাসবাক্য দেখতে হবে। বই পড়া শব্দটার ব্যাসবাক্য হল বইকে পড়া। এখানে খেয়াল করলে দেখা যাবে পূর্বপদের যে দ্বিতীয়া বিভক্তি অর্থাৎ কে, সেটা কিন্তু লোপ পেয়েছে। ব্যাকরণের নিয়ম অনুযায়ী পূর্বপদের দ্বিতীয়া বিভক্তির লোপ পেয়ে যে সমাস হয় তাকে দ্বয়া তৎপুরুষ সমাস বলে। একইভাবে পৃষ্ঠপ্রদর্শন শব্দটার ব্যাসবাক্য হল পৃষ্ঠকে প্রদর্শন। এখানেও কে লোপ পাওয়ায় এটা দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়েছে। বুঝতেই পারছেন, শুধু একটা রুলস বুঝেই আমরা দুটো এমসিকিউ একদম আয়ত্ত করে ফেললাম। আমাদের পরবর্তী চ্যালেঞ্জটা লক্ষ্য করি, কানাকানি কোন সমাস? এটা বহুব্রীহি সমাসের খুবই স্পেসিফিক আর পপুলার একটা সাব ক্যাটাগরি থেকে আসা একটা প্রশ্ন। পরীক্ষা এটা বারবার আসে। আর এটা চমৎকারভাবে ব্যতিহার বহুব্রীহি সমাসের ধারণাকে তুলে ধরে। কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং। যখন কোনো সমাস দিয়ে পারস্পরিক বা একে অপরের সাথে সম্পন্ন হওয়া কোনো কাজ বোঝায়, তখন তাকে ব্যতিহার বহুব্রীহি বলে। এর ব্যাসবাক্য হল কানে কানে যে কথা। এরকম পারস্পরিক কাজের উদাহরণগুলো পরীক্ষার হলে প্রায়ই কনফিউশন তৈরি করে, তাই এই লজিকটা ভালোভাবে মনে রাখাটা একদম মাস্ট। সমাজ থেকে এবার আমরা শিফট করছি কারক ও বিভক্তির দিকে। একটা চমৎকার লাইন খেয়াল করি, সাপের হাসি বেদেয়া চেনে। এখানে বেদেয়া শব্দটার কারক আর বিভক্তি আইডেন্টিফাই করতে হবে। বাক্যের কাজটা কে করছে আর তার সাথে ঠিক কোন বিভক্তি যুক্ত আছে সেটা একবার ভেবে দেখা যাক। পাশাপাশি দুটো উদাহরণ কম্পেয়ার করলে বিষয়টা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সাপের হাসি বেদে চেনে বাক্যে চেনার কাজটা কে করছে? বেদে করছে। যেহেতু সে কর্তা, তাই এটা কর্তৃকারক। আর বেদে শব্দের সাথে একটা য় যুক্ত থাকায় এটা সপ্তমী বিভক্তি। অন্যদিকে ডাক্তার ডাক বাক্যে ডাক্তা হল কর্মকারক, আর এখানে এক্সট্রা কোনো বিভক্তি চিহ্ন না থাকায় এটা শূন্য বিভক্তি। এভাবে পাশাপাশি তুলনা করে পড়লে কনফিউশন হওয়ার কোনো চান্সই থাকে না। বাংলা পর্বের শেষে এসে আমরা চটজলদি সাহিত্য আর ব্যাকরণের দুটো ফ্যাক্ট দেখে নেব। প্রথমটা সন্ধি থেকে। বৃহস্পতি অর্থাৎ বৃহৎ যোগ পতি, এটা হলো নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ। এর মানে হলো এটা সাধারণ কোনো ব্যাকরণের নিয়ম মানে না। আর দ্বিতীয়টা হলো জহির রায়হানের লেখা বিখ্যাত আরেক ফাল্গুন, যা ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে লেখা একটা মাস্টারপিস উপন্যাস। এই ধরনের স্ট্যাটিক ইনফরমেশনগুলো মেমরিতে ডিরেক্টলি সেভ করে রাখা ছাড়া আসলে কোনো শর্টকাট নেই। চমৎকার! এবার আমরা গিয়ার চেঞ্জ করে প্রবেশ করছি আমাদের দ্বিতীয় সেকশনে, যেখানে আমাদের ফোকাস হবে ইংরেজি ভাষা ও ব্যাকরণ। আমাদের অনেকেরই মনে হতে পারে ইংরেজি মানেই শুধু রুলস মুখস্থ করা, কিন্তু ট্রাস্ট মি, এখানেও দারুণ সব লজিক্যাল ডিডাকশন কাজ করে। এই প্রশ্নটা লক্ষ্য করি, পার্লামেন্ট ইজ ভেস্টেড দি পাওয়ার অফ মেকিং লজ। এখানে সঠিক প্রেপোজিশন বসাতে হবে। প্রেপোজিশন এমনই একটা ট্রিকি জিনিস যা খুব ভালো প্রস্তুতি থাকা ক্যান্ডিডেটদেরও অনেক সময় দ্বিধায় ফেলে দেয়। এখানে আন্ডারলাইং রুল বা ক্যাচটা হল ভেস্টেড শব্দের সাথে
উইথ আর ইন ব্যবহারের সূক্ষ্ম পার্থক্য। যখন কাউকে কোনো ক্ষমতা বা দায়িত্ব দেওয়া হয় তখন ভেস্টেড উইথ বসে। এখানে যেহেতু সংসদকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে তাই সঠিক উত্তর হবে উইথ। কিন্তু যদি বলা হতো ক্ষমতাটি কারো অধিকারে বা রাইটসে ন্যস্ত আছে তখন আমরা ইন ব্যবহার করতাম। চলুন আর্টিকেলের আরেকটা ক্লাসিক ফাঁদ দেখে নিই। কমপ্লিট দ্য লিস্ট ইন ড্যাশ আওয়ার। এখানে শূন্যস্থানে কোন আর্টিকেল বসবে? উত্তরটা মনের মধ্যে দ্রুত লক করে ফেলি আমরা। এখানকার ক্রুশিয়াল পয়েন্টটা হলো শব্দের সাউন্ড বা উচ্চারণ। আওয়ার শব্দটা এইচ দিয়ে শুরু হলেও উচ্চারণের সময় এইচ সাইলেন্ট থাকে। এর ফলে শুরুতে আয়ের মতো একটা ভাওয়েল সাউন্ড তৈরি হয়। কনসোনেন্ট লেটার থাকার পরও সির্ফ এই ভাওয়েল সাউন্ডের কারণে এখানে এর বদলে অ্যান বসবে। এবার বাক্য রূপান্তর বা ট্রান্সফরমেশন থেকে একটা বেশ মজার প্রশ্ন। একটা কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া আছে, মুভ অ্যান্ড ডাই। এটাকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে। বাক্যটা দেখতে ছোট হলেও এর পেছনে মেকানিক্সটা খুব লজিক্যাল। কম্পাউন্ড বাক্যের কনজাংশন অ্যান্ডটাকে তুলে দিয়ে মূল ভার্বের সাথে ইং যুক্ত করে তার আগে একটা প্রেপোজিশন বসিয়ে এটাকে সিম্পল করা হয়েছে। অর্থাৎ ফাইনাল উত্তরটা দাঁড়াচ্ছে, বাই মুভিং ইউ উইল ডাই। ইংরেজি অংশের শেষে আমরা র্যাপিড ফায়ার স্টাইলে আরও 3টে এমসিকিউ ঝালিয়ে নেব। কোনো পদের জন্য যোগ্য হওয়া বোঝাতে এলিজিবল ফর বসে। পুলিশ যখন কোনো মামলার তদন্ত করে তখন ফ্রেজাল ভার্ব লুকিং ইনটু ব্যবহৃত হয়। আর ট্রান্সলেশনের ক্ষেত্রে বাংলায় কিভাবে শব্দটা না থাকলেও ইংরেজিতে কোনো কাজ করার কৌশল জানা অর্থে নো হাউ টু ব্যবহার করতে হয়। তাই সঠিক উত্তর হল হি ডাজন্ট নো হাউ টু সুইম। আমরা চলে এসেছি আজকের আয়োজনের একদম শেষ সেকশনে, সাধারণ জ্ঞান বা জিকে। এই পর্বটা পুরোপুরি ফ্যাক্ট বেসড, যেখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়বলি থেকে সরাসরি মনে রাখার মতো কিছু হাই ইল্ড ফ্যাক্টস আমরা কভার করব। শুরুতে বাংলাদেশের সাধারণ জ্ঞান থেকে 3টে একদম ফান্ডামেন্টাল প্রশ্ন। চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। বর্তমানে দেশে স্বীকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা 1,98,037 জন। আর হালদা নদী হল দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। পরীক্ষার হলে এই এক্স্যাক্ট ফিগার আর নামগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় দেওয়া যাবে না, এগুলো একদম ঠোঁটস্থ রাখতে হবে। এবার আন্তর্জাতিক অঙ্গন থেকে 3টে কুইক ফ্যাক্ট। বিশ্বজুড়ে পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, ইতিহাস কাঁপানো এই বিখ্যাত উক্তিটা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আর পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন হল 22 ডিসেম্বর। এই ছোট ছোট ফ্যাক্টগুলোই কিন্তু পরীক্ষার খাতায় গেম চেঞ্জার হতে পারে। আমাদের আজকের এই এক্সপ্লেনারটা শেষ করছি দারুণ একটা ইংরেজি অনুবাদের এমসিকিউ দিয়ে। টাকায় টাকা আনে, এর সঠিক ইংরেজি হল মানি বিগেটস মানি। এই প্রবাদটা শুধু অর্থের জন্যই নয়, নলেজ বা জ্ঞানের জন্যও কিন্তু সমানভাবে সত্যি। এই ধরনের কনস্ট্রাকটিভ পড়াশোনায় আমরা যত বেশি সময় ইনভেস্ট করব, আমাদের জ্ঞানের পরিধিও ঠিক ততটাই কম্পাউন্ড হতে থাকবে। তো আমাদেরকে উচিত নয় আজকের শেখা এই বিষয়গুলো বারবার চর্চা করে নিজেদের আরও শানিত করা? শেখার এই রোমাঞ্চকর যাত্রা চলুক অবিরাম।